পশ্চিমবঙ্গে আবার একটা কঠিন নির্বাচনের সামনে পশ্চিমবঙ্গবাসী, আর ভোটের ঠিক আগে আমরা পেয়ে গেছি মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রথমে শুরু করি এটা দিয়ে যে বড় রায়টা, যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন প্রায় 35 লাখ মতো ইতিমধ্যে আবেদনপত্র জমা পড়েছে। সুপ্রিম কোর্টের রায় যে যাদের যাদের নাম তারা ক্লিয়ার করতে পারবেন তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে উঠবে। এটা ভারতের নির্বাচনের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা, কারণ ভোটের দুদিন আগে পর্যন্ত নাম উঠছে। দেখুন, অনেক মানুষ তো চিন্তায় মারাও গেছে। সুতরাং এই যে 27.5 লক্ষ নাম বাদ ছিল, তাছাড়াও ধরুন ওই 58 লাখ যেটা বাদ দিয়েছে তার মধ্যে কিছু মিসম্যাপ করে বাদ দিয়েছিল। সুপ্রিম কোর্টের রায়টা বিশেষ করে বাংলার ক্ষেত্রে খুব পজিটিভ এবং মানুষের ক্ষেত্রে। এটা আমি যে কোর্টে কেস করেছিলাম সেই কেসটা ধরেই এটা সেই কেসেরই শুনানি। এই শুনানির উত্তর আমরা কৃতজ্ঞ যে অর্ডারটায় পরিষ্কার বলা হয়েছে যে যারা ট্রিব্যুনালে অ্যাপিল করেছে তাদের ফার্স্ট পেজের নাম উঠবে 21 তারিখে, সাপ্লিমেন্টারি লিস্ট ডিক্লেয়ার করতে হবে। হ্যাঁ, 23 তারিখে ভোটের একদিন আগে, মানে 21 তারিখে করতে বলেছে, যাতে মাঝখানে একদিন টাইম পায়। আর 29 তারিখে যে সেকেন্ড পেজ ভোট তার আগে 27 তারিখে করতে বলেছে। তো ওইটা করে দিলেই আমি সবাইকে আপিল করব যে আমাদের বিশেষ করে এটা আমাদের পার্টির কাজ, যেটা হচ্ছে ভোটার স্লিপগুলো সব রেডি করে রাখা, যাতে রাতের মধ্যে মানুষের বাড়িতে পৌঁছে যায় বা ভোটের আগের দিন পৌঁছে যায়। এখানে কোনো অবস্ট্রাকশন করলে আমরা কিন্তু ছাড়বো না, এটা আমরা রাজনৈতিকভাবে লড়ে নেবো শান্তিপূর্ণভাবে। মানুষের গণতান্ত্রিক অধিকার যে মানুষকে ফিরিয়ে দিচ্ছে বিচারালয়, এবং আমার কাছে একটা খবর আছে যে আর্টিফিশিয়াল এজেন্সি দিয়ে আরও নাম ডিলিশন করার চেষ্টা করছে। আমার রিয়েলি আই হ্যাভ নেভার সিন দিস টাইপ অফ ভিন্ডিকটিভ অ্যাটিচিউড, দ্য ভেন্ডেটা, পলিটিক্যাল ভেন্ডেটা। বাট এসব করে কিছু হবে না। বাংলায় তৃণমূল এবার বিপুল ভোটে জিতবে। যেটুকু কেউ কেউ খেলছিল ভোটটা দিয়ে দিয়েছে, ভোট কেটে দিয়েছে, এটা একটা মানে অন্য জয়। কারণ এটা ভারতবর্ষে কোনোদিন হয়নি যে সংবিধানের বিশেষ ধারা প্রয়োগ করে সুপ্রিম কোর্ট এই রায়টা দিচ্ছে, এটা কোনোদিন হয়নি। মানে এটা কোথাও মানুষের মরাল ভিক্টি হিসেবে দেখছেন আপনি? অবশ্যই। এবং আমি খুব কৃতজ্ঞ বিশেষ করে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে মামাটি মানুষের কাছে, গণতন্ত্রের কাছে, সংবিধানের কাছে, যে ভোটিং রাইটস ইজ এ কনস্টিটিউশনাল রাইটস। এবং এটার জন্য আমি নিজে সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করেছি। আমার লড়াইয়ের জয় হয়েছে। এটা আমি মনে করি আমার জয় নয়, এটা মামাটি মানুষের জয় এবং আইনের জয়, সংবিধানের জয়, গণতন্ত্রের জয়। একটা জিনিস মনে রাখবেন, ধর্মের কল বাতাসে নড়ে। এত অত্যাচার, এত মানুষ মারা গেছে, তাদের আত্মা কাঁদছে, তাদের পরিবারগুলো আজও দুশ্চিন্তায় আছে। কালও হোম মিনিস্টার বলেছেন যে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে, যার নাম কাটা যাবে। এই ধরনের অ্যাটিচিউড কেন? মোদি, ভোটের সময় নির্বাচন কমিশনের সঙ্গে সংঘাত আপনার নতুন কিছু নয়, আপনি বহু বছর ধরে এ লড়াই লড়ে আসছেন। কিন্তু এবারে বিষয়টা অন্য মাত্রা গেছে। বার্নল, বোরোলিন, আইসক্রিম, আপনার প্রধান প্রতিপক্ষ কি এবার? আমি বার্নল বোরোলিন বলিনি, ওটা ওরা বলেছে। আমি বলেছি আইসক্রিম দিয়ে ঠান্ডা করে দেবো। আমি সেটাই তো বলছি। আমি যে আইসক্রিম খান গরমে ঠান্ডা হবে। হ্যাঁ, এবার এই যে এবার কি আপনার প্রধান প্রতিপক্ষ বিজেপি নয়, নির্বাচন কমিশন? লোকে তো তাই বলছে। সাইলেন্স ইজ গোল্ডেন অ্যান্ড সিলভার ইজ স্পিচ ইজ সিলভার। বুঝে নিন, ইশারাই কাফি। ছদ্মবেশী মেঘের আড়াল থেকে লড়াই করছে এক পক্ষ হয়ে। আমি তো মানুষের পক্ষে, আমি তো নিরপেক্ষতার পক্ষে। এই যে নির্বাচনী আধিকারিক যেভাবে এই ধরনের কমেন্টস করছেন, তাদের নিজস্ব অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে দিচ্ছেন, এটা তো যদিও বিতর্কের মুখে নানা রকম পোস্ট ডিলিট করা হয়েছে, কিন্তু এটা নজিরবিহীন ঘটনা। এটা পশ্চিমবঙ্গে, ভারতবর্ষে কোনোদিনও হয়নি। বললাম তো, বেশিবার বড্ড বাড়াবাড়ি করছে, বড্ড অত্যাচার করছে। স্বৈরাচারীর একটা লিমিট আছে। আমি 7-7 এমপি হয়েছি, 3বার বাংলা থেকে মানুষ জিতিয়েছে, আর একবারও আমি আশা করি জিতব। তো আমার জীবনের দীর্ঘদিন আমি সংসদ পেরিয়ে এসেছি। আমি অনেক প্রাইম মিনিস্টার দেখেছি, অনেক গভর্নমেন্ট উত্থান পতন দেখেছি। এই রকম একটা ভিন্ডিকটিভ গভর্নমেন্ট, মানে মানুষ বিরোধী গভর্নমেন্ট, গণতন্ত্র বিরোধী গভর্নমেন্ট, ভাগাভাগি গভর্নমেন্ট, দেশ মানে নিজেদের স্বার্থে যা ইচ্ছা করতে পারে। এই যে দেখুন, মহিলা বিলটা যে নিয়ে আসছে, মহিলা বিলের তো আমরা সমর্থক। আমরাই প্রথম এটাকে রেস করেছিলাম। এবং আমার মনে আছে কৃষ্ণাদি তখন বেঁচে ছিলেন, যখন মহিলা বিল নিয়ে আসা হলো, কিছু লোক বিরোধিতা করছিল। আমি তো ফার্স্ট দাঁড়িয়েছিলাম স্পিকারের ওখানে, আর পাশে সব মহিলাদের দাঁড় করিয়েছিলাম। সেই ছবিটা বের করুন। সেই তখন আমি, যাতে মহিলা বিল যাতে মন্ত্রীর কাছ থেকে কেউ ছিঁড়তে না পারে, আমি পুরো গার্ড ওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম। কাজে আমরা করেছি। এবং আমাদের পার্টির 37% ইলেক্টেড মেম্বার লোকসভা আমাদের আছে, আমরা গর্বিত। কিন্তু মহিলা বিল হচ্ছে
আলাদা বিল, এটা আগেই পাশ হয়ে গেছে। এবং এই বিলের সাথে ডিলিমিটেশন নিয়ে আসা, এটা মা বোনেদের অসম্মান করা। আমি মনে করি মহিলা বিল আলাদা আনা উচিত এবং ডিলিমিটেশন বিল আলাদা। তার কারণ মহিলা বিলের সাথে ডিলিমিটেশনের কোনো সম্পর্ক নেই। ওরা বলছে 541 সিটের জায়গায় 850 করবে, মানে নিজেদের ইচ্ছে মতন, মানে টুকরো 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 গ্যাং বলছে না, ওই দেশটাকে টুকরো 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 করবে, করে ওদের ক্ষমতায় আসতে হবে। তার মানে ওরা যে হেরে গেছে এবং মানুষ যাদের বিরুদ্ধে এটা থেকে প্রমাণ হয়ে যাচ্ছে। ওরা বলছে তো আগে ডিলিমিটেশন হবে, তারপরে মহিলা বিলটা করতে হবে, সংরক্ষণ হবে। আমরা তো ডিলিমিটেশনের বিরোধিতা করব। মানুষের সাথে আলোচনা না করে এত বড় একটা সিদ্ধান্ত নেবে। আর যখন আমাদের ভোট তুলছে সেই অবস্থায়, যাতে এমপিরা যখন ভোটে ব্যস্ত, তাও আমি 21 জনকে পাঠাতে বাধ্য হলাম। সেই সময় যখন মানুষের গণতন্ত্র মরণ বাঁচানোর সমস্যা, মানুষের পাশে সাংসদদের যেতে হবে, সেই সময় এই বিলটা নিয়ে এসে আগে ডিলিমিটেশন তারপরে মহিলা, আমি মনে করি আগে মহিলা, ডিলিমিটেশন হবে না। কীভাবে আটকাবেন? দেখুন, আমি তো যতদূর জানতাম এখনকার সব আইন কানুনেরা পাল্টে দিয়েছে, নানা রকম রুলস তৈরি করছে বিষবৃক্ষের ছায়ায়। মাথায় পুরো বুদ্ধি নেই, বুদ্ধির জায়গায় বিষ আছে। আগে আমি জানতাম সংবিধান সংশোধন মানে 2/3 অ্যামেন্ডমেন্ট, 2/3 মেজরিটি নিয়ে করতে হতো। এখন বলছে সিঙ্গেল মেজরিটি। এ তো কনস্টিটিউশনই চ্যালেঞ্জ হয়ে যাবে। ওরা নানা রকম রুলস বের করছে, যেটা হচ্ছে খোদার ওপর খোদকারি করা, মানে প্রবাদে যেটা বলে। আপনার কি মনে হয় 2029-এর যেটা মানে কথা মাথায় রেখে এটা করা হচ্ছে? অফকোর্স, কিন্তু জানে না মানুষ ভাবে এক হয় আর এক। এরা যেটা ভেবে করছে, এতদিন ওদের গভর্নমেন্টই থাকবে না, আর অন্য গভর্নমেন্ট এসে তো ফার্স্ট এটাকে উঠিয়ে দেবে। আমি এমন কিছু করব না যেটা আগামী দিন কলঙ্ক হয়ে দাঁড়ায়। আমি এমন কিছু করব না যে আইনটা আগামী দিন আমাকে বেলাইন করে দেয়। এটা যে কোনো চেয়ারের ভাবা উচিত, বোঝা উচিত। আর যে কোনো বড় সিদ্ধান্ত নিলে যেটা দেশের সাথে রিলেটেড, সংবিধানের সাথে রিলেটেড, গণতন্ত্রের সাথে রিলেটেড, সব পার্টির সাথে কথা বলে নিতে হয়, ডিসকাশন করতে হয়, আলোচনা করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। এটা মামার বাড়ির আবদার নয় তো, আর ছেলের হাতে মোয়াও নয়, চাইলুয়ার হয়ে গেল। ওরা গায়ের জোরে সব করে যাচ্ছে, বাট গায়ের জোরটা কদিন থাকবে সেটাও দেখতে হবে। আপনি নিজে সুপ্রিম কোর্টে লড়াই করেছেন এসআইআর নিয়ে, বহু মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে, আপনার দায়িত্বও আছে, এবং বহু মানুষ তাকিয়ে আছে, 35 লক্ষ মানুষ, তারা অ্যাপিলেট ট্রাইব্যুনালে গেছে। এখন আজকের দিনের পর একটু নিজেকে তৃপ্ত মনে হচ্ছে? হ্যাঁ, অনেকটা। আমি খুব কৃতজ্ঞ সুপ্রিম কোর্টের এই অর্ডারের কাছে। এটা স্পেশাল অর্ডার এবং এটা খুব একটা বড় প্রেসিডেন্ট গণতন্ত্র রক্ষা করবার জন্য। আমি খুবই কৃতজ্ঞ, এবং কৃতজ্ঞ বাংলার মামাটি মানুষের কাছেও। আমাদের লয়াররাও খুব ভালো লড়াই করেছে, এবং আমি নিজে গিয়ে তো জানেন, আমি শুধু বলেছিলাম একটাই কথা, ভোটিং রাইটস চাই। শেষে যেটা জয় হয়েছে, এই জয়টা আমি মনে করি আমি কেউ নয়, আমি একটা মানুষ মাত্র, মানুষের জয় হয়েছে। কিছুদিন হলো নতুন রাজ্যপাল আমাদের রাজ্যে এসেছেন। তিনি পয়লা বৈশাখের দিন একটা মন্তব্য করেছেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে পড়ছে। এই রাজ্যের তরুণ প্রজন্মকে তিনি পরিবর্তনের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। কি বলেন? উনি কি বিজেপি স্পোক্সপারসন? আমার তো মনে হচ্ছে উনি বিজেপি স্পোক্সপারসনের মতো কথা বলছেন। রাজ্যপালের চেয়ারটা হচ্ছে নমিনেটেড, রেসপেক্টেড চেয়ার। ওনার এই ধরনের বিবৃতি দেওয়ার কোনো অথরিটি নেই। উনি এটাই তামিলনাড়ুতে করে এসছেন। বেটার ইফ ইউ আস্ক মিস্টার স্ট্যালিন, দ্য চিফ মিনিস্টার অফ তামিলনাড়ু, হি উইল গিভ ইউ দ্য গুড অ্যান্সার। জগদীপ ধনখড়, সিভি আনন্দ বোসের পর কি এবার নতুন রাজ্যপালের সাথে আবার একটা সংঘাতের পর্ব? না না, আমার সাথে সংঘাত করার তো কোনো ব্যাপার হয়নি। তার কারণ আমি অনেক কিছু জানি যে লাট সাহেবের বাড়ি থেকে বিজেপির সব কিছু ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং উইদাউট চেকিংয়ে লোক ঢুকে যাচ্ছে বাক্স নিয়ে অ্যাটাচি নিয়ে। সেগুলোতে কী আছে? আমি যদি কোয়েশ্চেনটা ছুড়ে দিই, আমার কাছে ছবি আছে, চ্যালেঞ্জ করে বলছি। আমি বাজে কথা কখনো বলি না, আমার অনেক কিছুই আছে আমার কাছে, কিন্তু আমি একটা সৌজন্যতার সীমারেখা মেনটেন করি। উনি যদি করতেন তাহলে আমি কিছু বলতাম না, কিন্তু উনি যখন সীমা লঙ্ঘন করেছেন, মানুষ জবাব দেবে। আপনি প্রায় 200-র উপর কেন্দ্র ইতিমধ্যে ঘুরে ফেলেছেন, সারা পশ্চিমবঙ্গ ঘুরেছেন, একাধিকবার এক একটা জেলায় গেছেন।
কি বুঝছেন ভোটের হাওয়া? মানুষ একটা কথাই বলছে, জয় বাংলা, যা বলার বুঝেনি। মানে তৃণমূল আগে যে আসন পেয়েছিল তার থেকেও বেশি আসন এবারে পাবে। কারণ মানুষের সম্পত্তির অধিকার, বাঁচার অধিকার, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, তাদের ভবিষ্যতের অধিকার, নবপ্রজন্মের অধিকার, ভাষার অধিকার, অস্মিতার অধিকার, মানুষের কে কী খাবে না খাবে, কে কী পড়বে না পারবে, মাছ মাংস ডিম সব বন্ধ করে দেবে, তো মানুষ খাবে কি? কেউ ধোকলা খেতে পারে, কেউ ধোসা খেতে পারে, কেউ রুটি বাকানা খেতে পারে, কেউ চানা খেতে পারে, কেউ ছাতু খেতে পারে। কিন্তু এরা বিজেপিকে এগুলো বলবার, তাদের রাজ্যে বাংলা ভাষায় কথা বললে মারবে, তাদের রাজ্যে মাছ মাংস ডিম সব বন্ধ করে দেবে। আমাদের রাজ্যে তো আমরা কিছু করি না এসব। আমাদের এখানে তো পরিযায়ী শ্রমিক 1.5 কোটির মতো আছে, আমরা তাদের বুকে করে রেখে দিই, আমরা সসম্মানে রাখি। তাই আমাদের লোকেরা বাংলা ভাষায় কথা বলে ওদের আপত্তি কি? আমি তো অন্য ভাষাকে সম্মান করি, আমি তো গুজরাটি ভাষাও বলতে পারি, বলবো নাকি কেমছো ভালছো, ওদেরও ভাষা আছে, আমি তো সব ভাষাকে সম্মান করি। আপনি যেমন মাছ ভাতের কথা বলছেন, বিজেপি নেতাদের মুখেও কিন্তু মাছ ভাতের কথা শোনা যাচ্ছে। কেউ কেউ সব ছাড়ুন, এসব শুনুন, মাছ নিয়ে প্রচারে যাচ্ছে, কিন্তু তার কারণ হচ্ছে চোরের মায়ের বড় গলা। ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি, উনি তো কলা খাননি, সেজন্য কলাটা নিয়ে বাইরে বেরিয়েছেন। এটাই ধরে নিন না। বিহারে কেন মাছ বন্ধ? উড়িষ্যায় কেন বন্ধ? উত্তরপ্রদেশে কেন বন্ধ? রাজস্থানে কেন বন্ধ? দিল্লিতে চিত্তরঞ্জন পার্কেও গিয়ে হামলা করেছে। সব জায়গায় মাছ। বাংলায় কেউ কথা বললেই অত্যাচার, হোটেল পর্যন্ত দেয় না। আর বাঙালিদের যে খাওয়া দাওয়া, সেটা নিয়ে ওদের এত আফসোস কেন, এত অসুবিধে কেন? ওদের খাওয়ার নিয়ে তো আমরা বলি না। হ্যাঁ, গরিব লোক, সাধারণ লোক একটু মাছের ঝোল ভাত খেয়ে ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে দেয়, তাতে হয়ে যায়। নিরামিষও আমরা খুব পছন্দ করি, কিন্তু নিরামিষও খুব কস্টলি। ননভেজের থেকেও ভেজ আরও কস্টলি, তার থেকে মাছের ঝোল ভাত সস্তা হয়। কারণ গ্রামগঞ্জের লোক পুকুর থেকে একটু মাছ ধরলো বা মাছ কিনলো, মাছের ঝোল ভাত ছেলে মেয়েদের পাঠিয়ে দিল। বাংলা তো নদীমাতৃক দেশ, মাছের জায়গা, নদীমাতৃক, পুকুর ভর্তিক, জল ধরো আরও 5.5 কোটি পুকুর কাটানো হয়েছে, চুনোমুটি পর্যন্ত আমরা সংরক্ষণ করছি, ইলিশ মাছেরও চাষ করে দিয়েছি। সুতরাং এটা বুঝতে হবে যে যার যার খাবার নিজের কাছে, যার যার ভাষা নিজের কাছে, যার যার উৎসব সবার কাছে, ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। সেরকমই বলি, খাদ্য কিন্তু যার যার আপনার। আর বিজেপি যেটা করছে, সব ব্যাপারে অনধিকার চর্চা করছে, এটা ঠিক নয়। এর জবাব ওদের পেতেই হবে। বিজেপি তাদের ইস্তাহারে বলছে বাংলায় ক্ষমতায় এলে ভাতা দ্বিগুণ করে দেবে। এখন আপনার মহিলাদের জন্য আপনি 1,500 টাকা দেন, বিজেপি 3,000 টাকা দেবে বলছে। ছাই দেবে, হাতি দেবে। দিল্লিতে বলেছিল 2,500 দেবে, 1 পয়সাও দিয়েছে, 1.5 বছর হয়ে গেছে। বিহারে যে ভাতা দেবে বলেছিল, প্লিজ দয়া করে আপনাকে আমি অবশ্য সকলের কাছ থেকে পেয়েছি একটা ভিডিও, তাতে বিহারে ভাতার পরের দিন তো গিয়ে বুলডোজার চালিয়েছে, আর মহিলাদের গিয়ে বলছে ফেরত দাও, ওয়াপাস দাও, ফেরত দাও। তাহলে বুঝতে পারছেন ভাতা মানে কি? ভাতা মানে ওদের আপনার অ্যাকাউন্টে যেটুকু টাকা আছে সেটাও ছিনিয়ে নেবে। যে ভুল করে ওদের এতে সই করবে, তার নাম, তার অ্যাড্রেস আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে সব হ্যাকিং হবে। তার কি প্রমাণ নেই যে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে করে নেওয়া হবে না, টোটালটাই নিয়ে নেওয়া হবে না? সুতরাং এটা টোটালটাই মানুষকে বিভ্রান্ত করার জন্য ভোটের আগে একটা অপপ্রচার। তা নাহলে অর্থমন্ত্রীর এই দশা, ওদের যদি বেহাল দশা না হয়, অর্থমন্ত্রী এসে কখনো কার্ড ডিস্ট্রিবিউশন করতে পারে? বাজেটে করলেন না কেন? আমাদের লক্ষ্মীর ভাতা যে টাকা আমরা বাড়ালাম, 500 ছিল আগে, তারপর হলো 1000, 1500, 1700, আমরা তো বাজেটে করে দিলাম। বাজেট অ্যালোকেশন হয়েছে। ইয়েস, বাজেট অ্যালোকেশন করে ফেব্রুয়ারিতে বলে দিয়েছি। তো তোমরা যদি সত্যিই দিতে, তো তোমার দিল্লির সরকার তো তোমার আমলে আছে, তুমি বেটি বাঁচাও বেটি পড়াও করেছিলে, আর এখন বলো বেটি পড়াও বেটি ভাগাও। তো সেই রকমই এরকম একটা ভাওতা। মাতৃশক্তি কাট করেছে, যুবশক্তি কাট করছে, কিছু নাই। ওগুলো হচ্ছে এজেন্সি শিখিয়ে দিচ্ছে, তাই কিছু ফর্ম নিয়ে মানুষের বাড়িতে গিয়ে ভাওতা দিচ্ছে। ইলেকশনের আগে ভাওতা দেবে টাকার, আর পরে মানুষের অধিকার কেড়ে নিতে পুরো দেবে ধোকা। প্রধানমন্ত্রী 9টার 10টা বেশি সভা করেছেন, আরও করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার 1000টা করতে দিন, তাতে কি যায় আসে? করতেই পারে, এটা ওদের অধিকার আছে। স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন। ভারতবর্ষের প্রায় 8-10 জন চিফ মিনিস্টার এসে গেছেন। এত বড় ব্রিগেডের মোকাবিলা কিভাবে করছে? তার মানে কি, এত বড় বড় সব নেতা, বাপ রে বাপ, সবাইকে ভান্ডার নিয়ে চলে আসতে হয়েছে। কেউ কেউ তো আর্মসের ভান্ডার নিয়েও চলে আসছে, সেন্ট্রাল ফোর্সের গাড়িতে আমি শুনেছি।
ড্রাগের ভাণ্ডার, অর্থের ভাণ্ডার, মিথ্যে কথা বলার ভাণ্ডার, সব কিছু নিয়ে চলে আসছে। বিজেপি যদি বাংলাকে ভয় না পায় তো ভয় দেখাবে কাকে? একটা এসআইআর নিয়ে প্রশ্ন, যে প্রচুর মুসলিমদের তো টার্গেট করা হয়েছে, অনেকেই বলছেন, কিন্তু পাশাপাশি বহু হিন্দুর নামও কিন্তু বাদ গেছে। শুনুন, 90 লক্ষের মধ্যে 60 লাখ হিন্দু বাদ গিয়েছিল আর 30 লাখ মুসলিম বাদ গিয়েছিল। বনগাঁ, গাইঘাটা, তারপর আপনার বাগদা টাগদা সব দেখে আসুন। বসিরহাট থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, কোচবিহারও কোচবিহার আছে। থেকে শুরু করে, সব ওইটাই মিটিং করে এলাম দিনহাটায়। আমাকে বললো এখনও 17,000 না 20,000 বাদ আছে। পাশের কনস্টিটিউন্সি তাই, সব জায়গায়। আমার ভবানীপুরে প্রথম মেতে 42 না 48,000 বাদ দিয়েছে, এবারেও বাদ আছে। যাই হোক, সেগুলো অ্যাডজুডিকেশনে উঠে গেলে আমি খুশি হব, ট্রিব্যুনালে। সবাই অ্যাপ্লাই করেছে, আশা করি। ভবানীপুর কি হবে? কী আবার হবে? ভবানীপুরকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ভবানীপুর মানুষকে বিশ্বাস করুন, ভালোবাসুন। ওরা সারা বাংলায় 294টা জেতাবে। কাজে ওরা তো পিলার, ওরা তো স্তম্ভ। রাজনীতির অনিন্দে এমন একটা কথা শোনা যাচ্ছে, বিজেপি নাকি মনে করছে 115টা 120টা আসন পেলেই তারা সরকার গড়ে ফেলতে পারবে। কেন কিনবে? কেনাকাটা করবে। যেরকম করে মহারাষ্ট্রের সরকার ভেঙেছে, বিহারের সরকার ভেঙেছে, উড়িষ্যা কোনো এক সময় আরও 2-3টে সরকার ভেঙেছিল। কেনা বেচার রাজনীতি ওটা বেঙ্গলে হয় না। আর বাংলার লোকেরা গদ্দার নামে পরিচিত হতে চায় না। যে একবার গদ্দার হয়ে যায় না, সে আর জীবনে মানুষের কাছে ভালোবাসা পায় না, সম্মান পায় না। এটা বাংলায় সম্ভব নয়। গত 15 বছরে আমরা দেখেছি আপনার ভোটের একটা প্রধান বড় ভিত্তি মহিলা ভোট এবং মাইনরিটি ভোট। আপনার এই ভোট কি অটুট আছে? দেখুন, সেটা তো অটুট আছে। আমি বলবো ছাত্র যৌবন আমাদের ভোট দেবেন, শ্রমিক কৃষক থেকে শুরু করে ক্ষেত মজদুর সব, এবং বিভিন্ন সংগঠনে যারা আছেন। আমার অনেক আশাকর্মীরা আছে, সেলফ হেল্প গ্রুপের কর্মীরা আছে, ICDS কর্মীরা আছে, আমার ভিআরপিরা আছে, এরকম অনেক আছে, সরকারি কর্মচারীরা আছে, সবাই আছে। কারণ তারাও তো এ রাজ্য থেকে যা পায় অন্য রাজ্যে তো কিছুই হয় না। একমাত্র পেনশন পায় একমাত্র বাংলায়, আর কোথাও নয়। আর উনি বলে যাচ্ছেন যে 7th পে কমিশন তৈরি করে দেবে। তো ফেব্রুয়ারিতে আমরা অ্যানাউন্স করে দিয়েছি, 25% দিয়ে দেওয়া হয়েছে। সবটাই তো হয়ে গেছে। ওটাও বলে দিয়েছেন দিয়ে। হ্যাঁ, সবই তো হয়ে গেছে। বাংলায় এবার লড়াই চতুর্মুখী। তৃণমূল বিজেপি তো আছেই, পাশাপাশি বাম কংগ্রেসের জোট হয়নি, তারা আলাদা লড়ছে, ISF আলাদা লড়ছে। এই চতুর্মুখী বা পঞ্চমুখী লড়াইয়ের প্রভাব ভোটে কতটা পড়বে বলে মনে হয়? নাকি এখানে বিজেপি? দেখুন, আমাদের বিরুদ্ধে যারা লড়ছে তারা বিজেপিকে জেতাবার জন্য, হাত শক্তিশালী করবার জন্য লড়ছে। কেউ কেউ আবার নির্দল হিসেবে কারো কাছ থেকে টাকা নিয়েও লড়ছে। আমি এদের কিছু মনে করি না। এদের কাছে আমার এইটুকুই করুণা থাকবে যে বিজেপিকে জেতার জন্য তোমরা যা করছো, মানুষ কিন্তু ভুলবে না, মানুষ সহজে ভুলে না। মানুষ এবার অন্য কোনো দলকে ভোট দেবে না, একমাত্র তৃণমূল জোড়াফুলকে দেবে। কারণ SIR যখন হয়, মানুষকে লাইনে দাঁড়াতে হয়, কেউ আসে না, তখন একমাত্র তৃণমূল কংগ্রেস রাস্তায় থাকে, লড়াই করে, জোড়াফুল লড়াই করে, আর কেউ করে না। আপনি তো এত ঘুরছেন, এত সভা করছেন, মিছিল করছেন, মিটিং করছেন, ভোটের ভাইবসটা পজিটিভই মনে হচ্ছে আপনার কাছে? ভীষণ পজিটিভ। 294টা আসনে আমি প্রার্থী, এটা সাধারণত মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়। এর আগেও আপনি বলেছেন, 2016-এ বলেছেন, 2021-এ বলেছেন। তার কারণ ওটা বাংলা, আমি তো বাংলায় আছি, সেই জন্য। প্রধানমন্ত্রী কিন্তু বলছেন এবারে। প্রধানমন্ত্রী বলছেন, তাহলে উনি প্রধানমন্ত্রীর পদ থেকে ত্যাগ করুন, যে কোনো একটা পদ তো রাখতে হবে। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে উনি বলুন আমি বাংলায় 294টা কেন্দ্রে, তাহলে উনি মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়ান। আমি আবার যখন প্রধানমন্ত্রীর পদে যদি কোনোদিনও কন্টেস্ট করি, তাহলে আমি আবার সেইভাবে ওখানকার পদের কথা বলবো। সুতরাং আমি এখন থেকে যে কথার কোনো ভ্যালু নেই সে কথা আমি কেন বলবো? আমি তো বাংলায় কাজ করি, বাংলা ছেড়ে যাই না। বাংলার মাটি আমার সোনার চেয়েও খাঁটি। সেই মাটিতে আমি তো বাংলার কথা বলবোই। তার কারণ অন্য কাউকে ভোট দেওয়া মানে তো আমাদের সরকারটাকে আনা, মানে আমি যদি সরকারটাকে লিড করি তাহলে এটাকে আমাকে ভোট দেওয়ার সমান। কে প্রার্থী সেটা চিন্তা করার তো দরকার নেই। 2021 না 2026 কোন লড়াইটা সবচেয়ে কঠিন মনে হচ্ছে? এইবারে আরও বেশি সিট পাবো। কারণ যে অত্যাচার, যে অন্যায়, যে অবিচার, যে স্বৈরাচার, যে ভোট কাটারি, যে SIR, যে গণতন্ত্রকে হত্যা করার, সংবিধানকে হত্যা করার, ইতিহাস বদলে দেওয়া, এমনকি CBSE সেন্ট্রাল স্কুলগুলোতেও লিফলেট পাঠিয়েছে। এরা কারা? কিচ্ছু জানে না। ভারতবর্ষের সংস্কৃতি জানে না, জানে দেশের সংস্কৃতি, না জানে বাংলার সংস্কৃতি। কী সব নামে আমাদের মনীষীদের ডাকছে দেখতে পাচ্ছেন তো, লজ্জা পায়।
ওদের কথা রিপিট করতে আমার ভালো লাগে না। তার কারণ আমরা আমাদের মনীষীদের আমাদের মতো করে হৃদয়ে রাখি, কিন্তু ভারতবর্ষের সব মনীষীকেই হৃদয়ে রাখি। এটাই আমাদের দেশের শিক্ষা, টিচারদের শিক্ষা, বাবা মার শিক্ষা। আপনি দীর্ঘদিন বিরোধী নেত্রী ছিলেন, 2011 থেকে টানা 15 বছর মুখ্যমন্ত্রী। এই যে টানা 15 বছর ক্ষমতায় থাকার পর কতটা চ্যালেঞ্জ হয় পরের নির্বাচনে লড়াই করা? আরে 15টা হলো কোত্থেকে? 15 বছর হওয়ার 6 মাস আগে থেকে তো সব দখল করে নিয়েছে। এখানে তো সুপার এমার্জেন্সি চলছে। এই যে ল অ্যান্ড অর্ডার রোজ হিংসা হচ্ছে, এর জন্য দায়ী তো যাদের হাতে, যারা আমাদের ক্ষমতা কেড়ে নিয়ে, ইলেকশন কমিশন তো এখন ল অ্যান্ড অর্ডার চালাচ্ছে, আমি তো চালাচ্ছি না। আর সিএস তো আমার সাথে যোগাযোগ রাখে না, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ডিজি থেকে শুরু করে কেউ যোগাযোগ রাখে না, সব ইলেকশন কমিশনের অ্যাপয়েন্টেড। কিন্তু তাতে আমার কী যায় আসে? আমি তো মানুষকে নিয়ে চলি। তারা তো আর ভোটটা করে দেবে না, ভোটটা করবে কিন্তু মানুষ। এ রাজ্যে এবারে ভোটে কিন্তু প্রচুর কেন্দ্রীয় বাহিনী এসছে। শুধু তাই নয়, এমন এমন সাঁজোয়া গাড়ি এসছে যেগুলো কাশ্মীরে আমরা দেখেছি উপদ্রুত অঞ্চলে ব্যবহার করা হয়। মোটামুটি একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। ওরা যুদ্ধ করবে, আমরা শান্তি আনব। কারণ আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আমরা ধ্বংস চাই না, সৃষ্টি চাই। আমরা মৃত্যু চাই না, জীবন চাই। এটা ওদের সাথে আমাদের পার্থক্য। ওই গাড়ি এসে কী করবে? দাঙ্গা লাগাবে, না মানুষকে খুন করবে, না ভোটারদের আটকাবে? অত সস্তা নয়। গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য মানুষ নিজের অধিকার নিজে লড়ে নেবে। আর আমাদের কর্মীদের বলবো সতর্ক, সজাগ থাকতে। সম্প্রতি আপনি বিভিন্ন জনসমাজে বিএলওদের গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করছেন। বিএলএ বুথ এজেন্ট হুম। প্যারালাল মেশিনারি করে রাখতে হবে। মেয়েদেরও বলেছি একটা করে সেটা রেডি করে রাখতে। তো সবাইকেই যদি অ্যারেস্ট করে, এইভাবে কি ওয়াশিং মেশিন ভোট করতে পারবে? না ওয়াশিং মেশিনে ওরা ভাবে কাপড় কাচা যায়। ওয়াশিং মেশিনটি কি আর মানুষকে কাচা যায়? কাচা যায় না। মানুষের অধিকার একটা অন্যরকম অধিকার। কাজে যারা মনে করছে এইভাবে ভোট ভ্যানিশ করে, ভোট ফিনিশ করে ওয়াশিং মেশিনে সবটা কটাকে ঢুকিয়ে দেবে, আগে নিজেরা নিজেদের তো রক্ষা করুন। আপনি কি জানেন এবার কাউন্টিং সেন্টারের মানে কাউন্টিং এর সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে, সেন্টারের সংখ্যা? তার কারণ ওরা চায় লো কাউন্টিং আর লো ভোটিং। এবং প্রথম দিকে বিজেপি সিটগুলো যারা গুনবে, গুনে বলে দেবে দেখো বিজেপি জিতছে। ওদের আলটিমেট মোটিভ হচ্ছে, আমি যেটা শুনেছি, মধ্যরাত পর্যন্ত নিয়ে যাওয়া, যাতে মেরে সন্ধ্যের পর সেন্ট্রাল ফোর্স এই সাজোয়া গাড়িটা নিয়ে এসে সব তাড়িয়ে দেবে। কেউ যাবে না, ইঞ্চিতে লড়াই করে থাকবে। এটা বাংলা। ওই তো নীতিশ কুমার দেখছেন বেচারা, তাকে মুখ্যমন্ত্রী করে আজকে তার কি হাল। সুতরাং ওদের সাথে যে যাবে সেই মরবে। আগুনের কাছে আপনি গেলেন কি মরলেন? সম্প্রতি অমিত শাহ বলেছেন বিজেপি জিতলায় বাংলায় অভিন্ন দেয়ানি বিধি চালু হবে। একটা লোকের বাংলার জন্য তো একা আলাদা হবে না, যে কোনো আইন দেশের জন্য হয়। বাংলার ক্ষেত্রে আলাদা করে কী করে হবে? ইউনিফর্ম সিভিল কোড ইজ নট এ সিম্পল ম্যাটার। আপনাকে মনে রাখতে হবে, আমি যেটা বলি বারবার, ধর্ম যার যার, আপনার উৎসব কিন্তু সবার। শুনুন, আমাদের হিন্দুদের বিয়ে হয় সন্ধ্যেবেলায়, কারো বাস বিয়ে আছে, কারো আবার সেদিনই চলে যায়। মুসলমানদের বিয়ে হয় দুপুরবেলায়, আদিবাসীদের বিয়ে হয় দুপুরবেলা। তাদের আলাদা সিস্টেম, তপশিলীদের আলাদা সিস্টেম, ব্রাহ্মণদের আলাদা সিস্টেম, কায়স্থদের আলাদা সিস্টেম, বাউরিদের আলাদা সিস্টেম, বাগদিদের আলাদা সিস্টেম, পাঞ্জাবিদের আলাদা সিস্টেম। এ কি ইচ্ছে মতো নাকি? ওই যে বলেছিলাম ছেলের হাতের নাড়ু মনে হচ্ছে, যেন ধরিয়ে দেবে আর হয়ে যাবে। সব ধর্মকে বাদ দিয়ে সব ধর্মীয় রীতিনীতি সব কেড়ে নেবে। সেই জন্যই বলি আমি, এরা অধর্মের লোক, এরা বিষ ধর্মের লোক, এরা বিধর্মী লোক, বকধার্মিক। উত্তরবঙ্গে এবারে কি আশা করছেন? উত্তরবঙ্গ ওদের এবার ভালো করে বুঝিয়ে দেবে। দক্ষিণবঙ্গও দেবে, উত্তরবঙ্গও দেবে। দক্ষিণবঙ্গের উপরে তো কম অত্যাচার আসেনি আজ পর্যন্ত। কিছু করেছে বাংলার জন্য? আমাদের 100 দিনের কাজের টাকা বন্ধ, আবাসনের টাকা বন্ধ, পথশ্রীর টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা অভিযানের টাকা বন্ধ। এরা কি ভেবেছে আমরা 2 লক্ষ কোটি টাকার উপর ওদের কাছে পাই? এখন তো একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। যে ট্যাক্সের মধ্যে দিয়ে ওরা আমাদের এখান থেকে, আমাদের কোনো ট্যাক্স নেই, ওরা একটাই ট্যাক্স আমরা করেছিলাম, ভেবেছিলাম দেশের জন্য ভালো হবে। সব টাকা তুলে নিয়ে যাচ্ছে, আর আমাদের যে ভাগের টাকাটা সেটা দিচ্ছে না। তার এই ট্যাক্সের কী প্রয়োজন ছিল? জিরের ওপর ট্যাক্স আছে, হীরের ওপর নেই, বুঝে নিন। মালদা, মুর্শিদাবাদ, সেখানে কিন্তু কংগ্রেস আশা করছে তারা অনেকগুলো সিট পাবে। শুধু তাই না, রাহুল গান্ধী এসছেন, এসে তো আপনার সব মানে বিরাট সমালোচনা করে চলে গেলেন। করতেই
বলতেই পারেন আমার সাথে কংগ্রেসের সম্পর্ক নেই, আমি তো কংগ্রেস ছেড়ে তৃণমূলটা করেছি, এই জন্যই। ওদের সাথে সিপিএম টিপিএমের সম্পর্ক আছে। আমি গেটার ইন্টারেস্টের ক্ষেত্রে সবাই আমরা এক হয়ে কাজ করি, যেমন এই বিলেও আমরা একসাথে কাজ করব। কিন্তু যারা এসে কিছু বোঝে না বাংলার রাজনীতি, তাহলে এবার কংগ্রেসে যেখানে দাঁড়াবে অন্যান্য রাজ্যে আমরাও দাঁড়াবো। রাস্তা যদি কেউ খুলে দেয়, রাস্তাটা সবার জন্যই সমান হবে। ইফ ইউ ওপেন দ্য চ্যাপ্টার উইল রিওপেন দ্য চ্যাপ্টার, হয়ে গেল সদ্বোধ। মাইনরিটি ভোট ভাগ করার জন্য বিভিন্ন লোককে কাজে লাগানো হচ্ছে, অনেক দল তৈরি হয়েছে এবং আইএসএফ। শুনুন, আমি প্লিজ নাম করবেন না, এসব নাম করে কোনো লাভ নেই। এরা ধর্মীয়, ওই বিজেপি একটা সাম্প্রদায়িক, আরও কিছু সাম্প্রদায়িক দল বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের তৈরি হয়েছে, আমি কারো নাম করে বলছি না। তারা বিজেপির টাকা নিয়ে ভোট ভাগাভাগি করার চেষ্টা করছে। যে যার নিজের স্বার্থ ভালো বোঝে, টাকায় বিক্রি হয়ে যাচ্ছে কেউ কেউ। কিন্তু এখানে যাদের বাঁচতে হবে, থাকতে হবে, অধিকার রক্ষা করতে হবে, এনআরসি যাতে না হয়, ডিটেনশন ক্যাম্প যাতে না হয়, ভোটার অধিকার ব্যাহত না হয়, সম্পত্তি কেড়ে না হয়, নেওয়া না হয়, জোর করে পাঠিয়ে না দেওয়া হয় অন্য দেশে, তাদের তো নিজেদের স্বার্থে আমি মনে করি এবার আর কোনো দল নেই, শুধু তৃণমূল আর জোড়াফুলকে ভোট দেওয়া দরকার। আর যারা করছে কয়েকজন, এরা ধর্মীয় রাজনীতি করছেন। আমি বলবো ধর্মটা আপনারা মন্দির, মসজিদ, গুরুদ্বারা, গির্জায় করুন, ধর্মটা রাজনীতি ভোটের বাক্সে নয়। এবারে ভোটের যে ভাইবস আপনি বলছেন 2021-কে ছাপিয়ে যাবে। ইয়েস, যা বলছি তাই ঠিক বলছি। আমি যতটুকু মানুষকে চিনতে পেরেছি, বুঝতে পেরেছি, জানতে পেরেছি, মানুষের চোখের ভাষা আমি বুঝি। আমি এলাকা দিয়ে গেলে দেখি কোন লোকটার চোখ আসছে আর কোন লোকটা চোখটা ঘুরিয়ে নিচ্ছে, সেটাও আমি লক্ষ্য রাখি। চোখ কি বলছে? চোখ বলছে চারজন বিরোধিতা, মানে মুখখানা গোমরা একদম, দেখলাম সামনাসামনি। তারপরে একটু এদিক ওদিক দেখে বুঝতে পারি তো। আর যারা গ্রহণ করে তারা একটু হাসে, তারা একটু উইশ করে, এসব দেখতে হয়। আর সব আপনাকে আমি বলবো কেন, এসব গোপন কথা বলতে নেই। একটাই জিনিস বলতে হয় যে এই যে প্রচণ্ড গরম, চরকি পাক খাচ্ছেন, এই জায়গা থেকে ওই জায়গা, ক্লান্ত হয়ে যাচ্ছেন না? মানুষ ক্লান্ত হচ্ছে না তো আমি কেন ক্লান্ত হব? মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন একটা মিটিংয়ে, তাদের কষ্ট হচ্ছে না? এত রৌদ্রে, ঝড়ে, জলে, সাইক্লোনে আমি মানুষের পাশে থাকি 365 দিন, ওরাও আমার পাশে থাকে। এটার জন্যই তো আমার লড়াই, আমার নিজেদের পাওয়ার কিছু নেই। নববর্ষের অনেক শুভেচ্ছা, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরও সকলকে শুভনন্দন নববর্ষের। আগামী দিনগুলোরও 25শে বৈশাখ আসবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে আমাদের যত মনীষী আছেন সবাইকে শ্রদ্ধা জানিয়ে বলি, বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক। সবাই ভালো থাকুন, সর্বধর্ম সমন্বয়। সেই বাঙালি অস্মিতা, বাংলার অস্মিতা, কসমোপলিটন, সবাইকে নিয়ে চলা, সবার কথা বলা। আমরা কাউকে ঘৃণা করি না, বিদ্বেষ করি না, দাঙ্গা করি না। আমরা মনে করি সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে মানবতার ধর্ম। অনেক অনেক ধন্যবাদ।